আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি মারফত ইংলিশ টিচিং সেন্টারের পক্ষ থেকে। আশা করছি সবাই ভালো আছো। তোমাদের জন্য আজকে একটা খুশির খবর আছে। কেন জানো? কারণ আজকে তোমাদেরকে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ মাত্র 3টা নিয়মে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ শিখিয়ে দেব। আর কোনোদিন অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ তুমি ভুলবা না। যারা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ বোঝো না, অনেক টেনশন দুশ্চিন্তায় দিন কাটাচ্ছ, তাদের জন্য এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমি আজকে তোমাদেরকে মাত্র 3টা নিয়ম দিয়ে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। আর কখনো তোমার ভুল হবে না। হ্যাঁ, প্রথমেই আসো, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ প্রথম যে নিয়মটা তোমার জন্য আমি একটা সেন্টেন্সের মাধ্যমে তোমাকে বুঝিয়ে দেবো, আজীবন ভুলবো না। অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে গেলে তোমাকে প্রথম অবস্থায় 24টা অক্সিলারি ভার্ব জানতে হবে। অক্সিলারি ভার্ব, মোডাল অক্সিলারি ভার্ব দিয়ে 24টা অক্সিলারি ভার্ব আছে, এটা জানতে হবে। তুমি যদি জানো তাহলে তোমার জন্য অ্যাসার্টিভ করা কোনো ব্যাপার না। এজন্য 24টা অক্সিলারি ভার্ব মুখস্থ করে ফেলবে। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, এরকম 24টা অক্সিলারি ভার্ব আছে। যাদের 24টা অক্সিলারি ভার্ব জানা নেই, আমাদের পূর্বের ক্লাসগুলোতে 24টা অক্সিলারি ভার্ব সম্পর্কে ধারণা দেওয়া আছে, ওখানে গিয়ে একটু দেখে নিতে পারো। তো তোমাকে যে কাজটি করতে হবে, তুমি একটা সেন্টেন্সের মধ্যে প্রথমে 24টা অক্সিলারি ভার্বের মধ্যে কোনো একটা ভার্ব আছে কিনা সেটা তুমি খোঁজো। দেখো তো, এই যে এই সেন্টেন্সে আমি দেখো একটা অক্সিলারি ভার্ব পেয়ে গেলাম। ওয়াজ হচ্ছে 24টা অক্সিলারি ভার্বের মধ্যে এক নম্বর, একটা ভার্ব। তো এখন তোমাকে যে কাজটা করতে হবে, ওই ভার্ব পেলে তুমি ভার্বটা নিয়ে আসো, ওয়াজ, আর এর সাথে একটা নট দাও, কিন্তু নটটা সংক্ষেপে দিবে, ওয়াজন্ট। দেখো আমি কি করলাম, অক্সিলারি ভার্বটাকে শুরুতে আনলাম, এনে কি করলাম, এনটি, নটটাকে সংক্ষেপে দিতে হবে। এটা মনে রাখবে যে নট এনওটি দেওয়া যাবে না, এনটি মাঝখানে অ্যাপোস্ট্রফি দেওয়ার পরে ওয়ার্ড যদি আমি নিয়ে আসি, তাহলে এখন বাকি কোন ওয়ার্ড গুলো থাকে সেগুলো তুমি পর পর বসিয়ে দিবে। আর ইন্টারোগেটিভ করতে গেলে তোমাকে এই যে কোশ্চেন চিহ্নটা দিতে হবে সবসময়, এটা কম্পালসারি। তাহলে আমরা কি করলাম বুঝতেই পারছো। এরপরে মনে করো যে এই সেন্টেন্সে ওয়াজের পরে ওরা এখানে একটা নট দিল, নট দিয়ে দিল। এখন ওরা যদি এরকম নট দেয়, একটা মনে রাখবে, নট যদি দেয় তাহলে তুমি এই নট এখানে আর দিতে পারবে না। তখন কি করবে, এই যে শুধু ওয়াজ নেনবে, আমাদের এই নোট আর ওদের নোট মনে করো কাটা হয়ে গেছে, এইবার হি থেকে যা আছে আমরা উঠাই দেবো, জাস্ট এইটুকুই। এটা হচ্ছে 1 নম্বর নিয়ম। এটা তুমি মনে রাখো, যত অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ অক্সিলারি ভার্ব যুক্ত দিক তুমি এটা ফলো করো, তোমার আজীবন কখনো ভালো হবে না ইনশাআল্লাহ। এরপরে 2 নম্বর চলো। 2 নম্বরে সেন্টেন্সের মধ্যে লক্ষ্য করো যে শি কুকস রাইস। এখন এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নেই, মানে অক্সিলারি ভার্ব বিহীন। আমরা এতক্ষণ যেটা করলাম অক্সিলারি ভার্ব ছিল, এবার অক্সিলারি ভার্ব নেই। তো অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে তুমি মনে রাখবা ডু, ডাজ অথবা ডিড, এই 3টা দিয়ে আমাকে অ্যান্সার করতে হবে। এটা হচ্ছে 2 নম্বর নিয়ম, সবসময় মনে রাখো। তাহলে আমি এখন কি 3টাই দিব? নো। ভার্ব দেখবা, যদি ভার্বের পরে এস হয়, এস, এই যে দেখো এখানে একটা এস আছে, এস অথবা ইএস যদি থাকে তাহলে এর মধ্যে এস আলা কোনটা সেটা নিবা, ডাজ। তাহলে আমরা এখানে অ্যান্সারটা ডাজ করব। এরপরে সংক্ষেপে নট এনটি দিতে হবে, শুরুতে যেভাবে বলে আসছি। এরপরে যা আছে শুরু থেকে লিখতে থাকো। আমরা ভালো করে লক্ষ্য করো যে এই ডাজটা কার জন্য দিয়েছি, ডাজ কিন্তু এই এস এর জন্য দিয়েছি। অতএব এই এস দেওয়ার কারণে এস এর কাজ শেষ। এই জন্য আমি শুরু থেকে সি লিখলাম, কুক লিখলাম, কিন্তু এস আর দিতে পারবো না। তারপরে যা আছে আমি লিখবো, রাইস। এটা গেল। এখন যদি সেন্টেন্সটা মনে করো এস দিল না, তাহলে
আমরা যে কাজটা করব, এস যদি না দেয় তাহলে এটা V1 হবে, V1। আর V1 হলে আমরা তখন অ্যান্সারটা করব, এস আলা বাদ দিব। এস আলা বাদে কি আছে, এই যে ডু। যদি ডিরেক্ট V1 এ থাকে, এস যুক্ত করলেও সেটি V1, কিন্তু সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এস দেয়। কিন্তু যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এখানে দিবে না, তখন তোমাকে এখানে এস না দিতেও পারে, হবে না। অতএব তখন আমি যে অ্যান্সারটি করব সেটা হচ্ছে ডু করব। ডোন্ট, শি যা আছে সব উঠাই দেব, দিয়ে আমি প্রশ্নবোধক চিহ্ন দেব। তার মানে কি বুঝলাম, এখানে যদি এস দেয় বা ইয়েস দেয় তাহলে আমি অ্যান্সার করব ডাজ দিয়ে। আর যদি এস বা ইয়েস না দেয়, ডিরেক্ট V1 এ থাকে, তাহলে আমি অ্যান্সার করব ডোন্ট দিয়ে। দিয়ে সব উঠাই দিয়ে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেব। এরপরে মনে করো এই সেন্টেন্সটা দিল এইভাবে, খট ভার্বের 2 নম্বর ফর্ম দিয়ে দিল। মানে এটা হচ্ছে ভার্বের 2 নম্বর ফর্ম। এখন ভার্বের 2 নম্বর ফর্ম যদি দেয়া থাকে, তাহলে আমার ডু নেওয়া যাবে না, ডাজও নেওয়া যাবে না, তখন নিতে হবে হচ্ছে ডিড। এরপরে সংক্ষেপে এনটি ডিডেন্ট, শি বসাবো। তারপরে লক্ষ্য করো, এই ভার্বের 2 নম্বর হওয়ার কারণেই কিন্তু আমি ডিড করেছি, এই জন্য ওই ভার্বটা আবার পরবর্তীতে V1 এ ফিরে আসবে, এটা খেয়াল রাখবা। দিয়ে বাকি অক্ষরটি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দাও, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। তাহলে আমরা এই 2 নম্বর নিয়মটা কি বুঝলাম, যদি এস থাকে তাহলে ডাজ দিব, এস না থেকে V1 এ থাকে তাহলে ডু দিব, আর যদি ভার্বের 2 নম্বর ফর্ম থাকে তাহলে আমি ডিড দেব, দিয়ে সব বসিয়ে V1 এখানে দিয়ে ভার্বের শেষে আমি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেব। এটা হচ্ছে 2 নম্বর নিয়ম। আর তৃতীয় নম্বর নিয়মটা লক্ষ্য করো, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এটা আমরা খুব লক্ষ্য করি এই সেন্টেন্সটাই, যে এভরিবডি, ভালো করে লক্ষ্য করো, এভরিওয়ান অথবা অল, এই সেন্টেন্সে আমাকে যদি ইন্টারোগেটিভ করতে দেয়, এই 3টা শব্দ কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। এভরিবডি, এভরিওয়ান আর অল যদি থাকে, তাহলে এইগুলোর পরিবর্তে যে কোনো একটা ওরা দিবে, এগুলোর পরিবর্তে আমি দিব হচ্ছে হু। এরপরে যে কাজ করব সেটা হচ্ছে, দেখো দেখো লক্ষ্য করো, এস, এস আমরা কিছুক্ষণ আগে শিখেলাম, যদি এস যুক্ত কোনো সেন্টেন্স থাকে তাহলে সেইখানে আমরা কি করব, ডাজ করব, ডাজেন্ট। এস এর জন্য আমরা ডাজেন্ট দিয়ে দিলাম, তাহলে বাকি থাকছে কি, লাভ হার, দিয়ে প্রশ্নবোধক চিহ্ন। আবার বলি, এভরিবডি, এভরিওয়ান, অল, এই 3টার যে কোনো একটা শব্দ দিয়ে যদি আমাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে দেয়, তাহলে আমি এটার পরিবর্তে দিব হচ্ছে হু। এরপরে একটা ভার্ব থাকবে, এই ভার্বের পরে এস আছে, এই জন্য এই এস এর জন্য আমরা ডাজেন্ট দিব, আগে যেভাবে বুঝালাম। তারপরে যা থাকবে আমরা বসিয়ে দিয়ে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিব। এখন সেম জিনিসটাই এখানে মনে করো যে এভরিবডির জায়গায় নোবডি দিল, আর নোবডির জায়গায় নো ওয়ান দিল, আর এইখানে দিল নান। লক্ষ্য করো, এখানে আমরা 3টা শব্দ নিয়ে আসছি, নোবডি, নো ওয়ান আর নান। একই, এটাও কিন্তু 3টাই শব্দ। তুমি যেটা করবে, এই এখানেও দেখো বডি যুক্ত, এখানে ওয়ান যুক্ত দুটাই, আর এখানে অল এর উপরে নান। এই 3টা শব্দের প্রত্যেকটা শুরুতে দেখো নো আছে, প্রত্যেকটা শুরুতে নো আছে। অতএব যদি নো থাকে তাহলে যে কাজটা হবে সেটা হচ্ছে একই নিয়ম, শুধুমাত্র ডাজ নটটা হবে না নো থাকার কারণে। মানে নোবডি, নো ওয়ান, নান, এভরিবডি, এভরিওয়ান, অল, এইগুলো থাকলে আমাদের হু নিশ্চিত। কিন্তু এভরিবডি, এভরিওয়ান, অল থাকলে ডাজ নট হবে, আর নোবডি, নো ওয়ান, নান থাকলে ডাজ নট হবে না। যা আছে সব বসিয়ে দিয়ে আমি শুধু প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেব। এইটুকুই পার্থক্য, কারণ এটা সেন্টেন্সটা নেগেটিভ, নো দিয়েই কাজ করছে, এজন্য আমি এখানে নটটা দিতে পারবো না, ডাজ নট দিতে পারবো না। হ্যাঁ, এই 3টা নিয়ম যদি তুমি মনে রাখতে পারো, তাহলে তুমি অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ কোনো সমস্যা থাকবে